Thank you. Good morning to everyone. Today we are going to learn about the liquids. So liquids এর মধ্যে আমরা অনেক কিছু বিষয় শিখব। আমাদের চ্যাপ্টারে যা যা আছে মোটামুটি কন্টেন্টটা এরকমই যে আমরা এখানে দেখাইছি কন্টেন্ট, বাট আমি একটু এখান থেকে ডিসকাস করি যে ইন্ট্রোডাকশনে আসলে আমরা দেখব যে আসলে লিকুইড কি এবং তার মধ্যে কি ধরনের ইন্টারঅ্যাকশন থাকে। এই যে ইন্টারমলিকুলার ফোর্সেস ইন লিকুইডস, যে কোনো ধরনের লিকুইড হতে হলে তার মধ্যে মোটামুটি তিন ধরনের ইন্টারমলিকুলার ফোর্স থাকে। একটা হলো লন্ডন ফোর্স, আর একটা হলো ডাইপোল ইন্টারঅ্যাকশন, আর একটা হলো হাইড্রোজেন বন্ডিং। এই তিন ধরনের ইন্টারমলিকুলার ফোর্সেস থাকে, যে কারণে কিন্তু আমরা একটা মলিকুলকে লিকুইড হিসেবে পাই। তারপরে আমরা শিখব যে লিকুইডের ক্ষেত্রে ভ্যাপার প্রেসার, যে ভ্যাপার প্রেসারটা সেটা কি জিনিস এবং সেটার টেম্পারেচারের সাথে সম্পর্ক কি, ইফেক্ট অফ টেম্পারেচার অন ভ্যাপার প্রেসার। তারপরে আরো আছে ইফেক্ট অফ ভ্যাপার প্রেসার অন বয়লিং পয়েন্ট, যেটা তোমরা বাসায় প্রেসার কুকার ব্যবহার করো কেউ কেউ হয়তোবা, যে জানো প্রেসার কুকার ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের রান্নাটা অনেক দ্রুত হয়, কিন্তু কেন, তো সেটা আমরা একটু দেখবো। তারপরে সারফেস টেনশন শিখবো। এই যে লিকুইডের একটা প্রপার্টি হলো সারফেস টেনশন। তারপরে সারফেস টেনশন, ভিসকোসিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি। এই অপটিক্যাল অ্যাক্টিভিটি তোমরা লাস্ট সেমিস্টারে অর্গানিক কেমিস্ট্রিতে শিখেছো। সো আমি ওখানে জাস্ট সামান্য একটু একটা স্লাইড রেখেছি, যে সামান্য একটু দেখাবো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাও তোমরা এসএসসি এইচএসসি তে ফিজিক্সে পড়ে আসছো, যে তার সেগুলো আমরা একটু একটু করে দেখাবো। সো লেটস স্টার্ট from the introduction, that means what is liquid, এবং সেই লিকুইডের মধ্যে আমরা জানি যে যে কোনো মলিকুল, সে লিকুইড হোক অথবা সলিড হোক অথবা গ্যাসিয়াস হোক, সেক্ষেত্রে কি হয় যে এই মলিকুলগুলোর মধ্যে একটা মানে মলিকুলগুলো কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে থাকে। যে তবে যখন সলিড থাকে তখন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থেকে থেকে শুধু মুভ করতে পারে। সো ইট ডু নট হ্যাভ ভেরি লার্জ কাইনেটিক এনার্জি। এটা শুধু স্ট্যাটিক এনার্জি থাকে, স্ট্যাটিক এনার্জি, কোনো কাইনেটিক এনার্জি থাকে না। উই হ্যাভ সিন দ্যাট দ্য মলিকুলস ইন এ গ্যাস আর ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। গ্যাসের ক্ষেত্রে মলিকুলগুলো কনস্ট্যান্টলি মুভ করতে থাকে এদিকে সেদিকে সব দিকে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে মানে এই যে গ্যাসের ক্ষেত্রে বললাম, সে কারণে যেহেতু এই মলিকুলগুলো কনস্ট্যান্টলি বিভিন্ন দিকে মুভ করতে থাকে, এই কারণে কিন্তু এর কোনো পারফেক্ট শেপ থাকে না। কিন্তু যখন however in a liquid the molecules are in contact with each other, যে লিকুইডের ক্ষেত্রে কি হয়, মলিকুলগুলো একটা আরেকটার কন্ট্যাক্টে থাকে। যে এই যে মলিকুলটা আছে, দুইটা মলিকুল খুব কাছাকাছি থাকে, দুইটা মলিকুল খুব কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে এই মলিকুল দুটো যদি কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে হয় একটু সামান্য একটু ইন্টারঅ্যাকশন, বা একটু কাছে আসতে পারে অথবা একটু দূরে যেতে পারে, কিন্তু কমপ্লিটলি এটা দূরে সরে যেতে পারে না। এবং however in a liquid the molecules are in contact with each other, the forces of attraction between the molecules are strong enough to hold them together. এই গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে আমরা যখন দেখেছি যে এই মলিকুলগুলো কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে এদের এইগুলো কিন্তু মুভ করতে পারে না, যে কারণে কি হয় এই মলিকুলগুলো একটা কাছাকাছি থাকে এবং the forces of attraction between the molecules are strong enough to hold them together. All the same, the molecules are able to move past one another through available intermolecular spaces. So এখানে কি হয় যে এই মলিকুলগুলোর মধ্যে একটা স্পেস থাকে, বাট সেটা খুব কম, তারপরেও কখনো কখনো মলিকুলগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় একটু শিফট করতে পারে, বাট নট কমপ্লিটলি. So all the same the molecules are able to move past one another through available intermolecular space, মানে দুইটা মলিকুলের মধ্যে যে স্পেসটা থাকে সেই স্পেসের মধ্যে কখনো কখনো এরা সামান্য মুভ করতে পারে। So at any instant the molecules may form clusters, যে কোনো সময় একসাথে অনেকগুলো মলিকুল মিলে একটা বড় ক্লাস্টার তৈরি করতে পারে। যে তাহলে a molecule may be defined as a collection of molecules held close to each other and executing random motion through intervening spaces. Most of the physical properties of liquids are actually controlled. যে কোনো প্রপার্টি, যে কোনো সাবস্ট্যান্সের যে কোনো প্রপার্টি আমরা এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা রিপালশন এর উপরে বেস করেই কিন্তু ডিফাইন করতে পারি। সো এখন আমরা দেখি যে আসলে ইন্টারমলিকুলার ফোর্স গুলো কি কি। আমি তিন ধরনের ইন্টারমলিকুলার ফোর্সের কথা বলেছি, এবং সেই তিন ধরনের ফোর্স হলো ডাইপোল অ্যাট্রাকশনস, লন্ডন ফোর্স এন্ড হাইড্রোজেন বন্ডিং। সো তোমরা নরমালি ভালো করে জানো
আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা এই যে তড়িৎ সমযোজী বন্ধন যেটা, তাহলে সেক্ষেত্রে আমরা 3 ধরনের বন্ধন, ওইগুলো তোমরা ভালোভাবে জানো। এখন এর মধ্যে আমরা সমযোজী বন্ধনের সাথে যদি তুলনা করি, যে যে কোনো একটা কোভ্যালেন্ট বন্ড এভারেজ, অন এন এভারেজ সব বন্ধন কিন্তু সমান শক্তিশালী না। তাহলে যে কোনো একটা বন্ধন যখন আমরা সমযোজী বন্ধন হিসেবে চিন্তা করি, তখন তার শক্তিটাকে যদি অ্যাপ্রক্সিমেট 400 কিলোক্যাল, মোটামুটি এরকম যে 400 কিলোক্যাল একটা কোভ্যালেন্ট বন্ড, এবং একটা হাইড্রোজেন বন্ডের এভারেজ এনার্জি 12 টু 16 কিলো ক্যালোরি। তার মানে কি, এই 400 কিলোক্যাল একটা কোভ্যালেন্ট বন্ড কিন্তু অনেক স্ট্রং, তার তুলনায় হাইড্রোজেন বন্ডের এনার্জি এটা কিন্তু অনেক দুর্বল। তারপরে এই যে যদি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের কথা বলি, এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন 2 টু 0.5 কিলোক্যাল। তার মানে কি, মোটামুটি প্রায় 200 টাইমস বা 300 টাইমস অথবা আরো বেশি এই যে একটা কোভ্যালেন্ট বন্ডের তুলনায় কোভ্যালেন্ট বন্ডের থেকে মোটামুটি প্রায় 200 থেকে 300 গুণ লেস অ্যাট্রাকটিভ, কম শক্তিশালী। এরপরে যদি লন্ডন ফোর্সের কথা বলি, লন্ডন ফোর্স, এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে আসলে কিভাবে হাইড্রোজেন বন্ডিং হয়, কিভাবে ডাইপোল ডাইপোলে অ্যাট্রাকশন হয়, কিভাবে লন্ডন ফোর্সের অ্যাট্রাকশন হয়, এবং সেইগুলো যে আসলে এতটাই দুর্বল, এই লন্ডন ফোর্সটা এতটাই দুর্বল অথবা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন এটা আরো একটু শক্তিশালী, হাইড্রোজেন বন্ডিংটা আর একটু শক্তিশালী, এগুলো কেন হয় সেগুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা দেখি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা হলো কি, যে তোমরা হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড সম্পর্কে মোটামুটি জানো। এখন হাইড্রোজেন বন্ড হতে হলে আমাদের কি হতে হবে, সব সময় একটা হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে, এবং শুধুমাত্র স্পেসিফিক কিছু অ্যাটমের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন, ফ্লোরিন এন্ড নাইট্রোজেন। কারণ কি, কারণ হলো আমরা যখন এই হাইড্রোজেন বন্ধনটা যদি করতে যাই, একটু পরেই দেখাই, যাই হোক, হাইড্রোজেন বন্ধন হতে হলে আমাদের কি হতে হবে, যে দুইটা বন্ধন বিশিষ্ট যে মলিকুল বা অ্যাটম, এই অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা অনেক বেশি হতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা পার্শিয়াল পজিটিভ চার্জ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ এই দুইটা ক্রিয়েট হবে। কিন্তু যদি আমাদের কিছু কিছু অ্যাটম আছে, যেমন শুধুমাত্র যদি দুইটা কার্বন অ্যাটম বলি, অথবা একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এটা একটা মলিকুল, অথবা অন্য ধরনের অ্যাটমের কথা বলি, যেখানে এই যে আমরা বলেছি যে কি কি, অক্সিজেন, তারপরে ফ্লোরিন আর নাইট্রোজেন, এই 3 ধরনের অ্যাটম বাদ দিয়ে অন্য যে কোনো দুইটা অ্যাটম, একটা ক্লোরিন আর একটা ফ্লোরিন, অথবা একটা ক্লোরিন আর একটা ব্রোমিন, এরকম করে যদি দুইটা অ্যাটমের কথা চিন্তা করি, তাহলে এদের মধ্যেও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, কিন্তু খুব বেশি নয়। যেমন আমরা যখন ওই যে ওয়াটার, দ্যাট মিন্স অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কথা বলি, তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যতটা বেশি, তার তুলনায় অন্য যে কোনো পেয়ারের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেকটাই কম। সো তখন কি হয়, যে ওই দুইটা অ্যাটম যদি একটা মলিকুল তৈরি করে, তাহলে সেখানে কিন্তু একটা পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, বাট তাদের মানে ভ্যালুটা, যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ চার্জের ভ্যালুটা কিন্তু রিলেটিভলি অনেকটাই কম হবে কম্পেয়ার টু অক্সিজেন এন্ড হাইড্রোজেন। মানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি, অন্য যে কোনো অ্যাটমের মধ্যে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এতটা বেশি নয়, যে কারণে তাদের ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ডিফারেন্সটা, মানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন অথবা এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ বা পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ, এর মধ্যে আকর্ষণটা তুলনামূলক অনেকটা কম হবে। যে কারণে এখন দুইটা মলিকুল যদি এরকম হয়, আমরা এরকম দেখাই, তাহলে মনে করো এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, তাহলে এই হাইড্রোজেনের মধ্যে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ, এই ক্লোরিনের মধ্যে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ। তাহলে এখন যদি হাইড্রোজেন ক্লোরাইডের দুইটা মলিকুল আসে, তাহলে আমরা এটাকে মনে করি একটা পার্শিয়াল পজিটিভ চার্জ একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ হিসেবে চিন্তা করি। তাহলে এখন এই যে একটা মলিকুল,
এরকম আমরা তাহলে একটা পার্শিয়াল পজিটিভ, দিস ইজ পার্শিয়াল পজিটিভ, দিস ইজ পার্শিয়াল নেগেটিভ, এই যে একটা পার্শিয়াল পজিটিভ, এটা একটা পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ। তাহলে এরকম যদি অনেকগুলো মলিকুল থাকে, তখন এই যে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এইটা অন্য আর একটা মলিকুলের পার্শিয়াল পজিটিভ চার্জকে একটু দুর্বল ভাবে আকর্ষণ করতে পারে। ঠিক একইভাবে এই যে নেগেটিভ চার্জটা, দিস নেগেটিভ চার্জ ক্যান অ্যাট্রাক্ট দিস পার্শিয়াল পজিটিভ চার্জ ইন এ স্মল অ্যাট্রাকশন অথবা লো ইন্টারেকশন, যেই কারণে তখন কি হবে, এই মলিকুলটা আর এই মলিকুলটা খুব সহজে দূরে সরে যেতে পারবে না। এই যে যে বন্ধনটা, তাহলে এই বন্ধনটাকেই বলবো আমরা ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। যে তাহলে এই যে দুইটা মলিকুল, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে বাট খুব কম। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই যে নেগেটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ অন্য আর একটা মলিকুলার পার্শিয়াল পজিটিভ চার্জের সাথে অ্যাট্রাকশন, আর এই যে পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জের সাথে একটা অ্যাট্রাকশনের মাধ্যমে এই মলিকুলটা কিন্তু আবার এইটার সাথে করছে, আবার এইটার নেগেটিভ চার্জ এটার সাথে করছে, এরকম করে যে দুইটা ডাইপোল, একটা পার্শিয়াল পজিটিভ একটা পার্শিয়াল নেগেটিভ, আবার অন্য আর একটা অ্যাটমের পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভের মধ্যে যে আকর্ষণ হয়, এর ফলে যে অ্যাট্রাকশনটা তৈরি হয় সেটাকে বলবো আমরা ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। এবং এই বন্ধনটা অনেকটা দুর্বল। আচ্ছা, তারপরে লন্ডন ডিসপারশন ফোর্স। আচ্ছা, এখানে একটা কথা বলেছি যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনস এক্সিস্ট বিটুইন মলিকুল দ্যাট আর স্লাইটলি পোলার আর পোলার। তাহলে সেক্ষেত্রে এই যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, এই শব্দটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটা পোলার, তবে খুব হাইলি পোলার নয়, জাস্ট স্লাইটলি পোলার। আর লন্ডন ডিসপারশন ফোর্স যখন বলবো, তখন আমরা বলবো যে এটা নন পোলার মলিকুল। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে অ্যাট্রাকশনটা হবে কি করে যদি নন পোলারই হইলো? যেমন এই যে মনে করো একটা হিলিয়াম অ্যাটম আর একটা হিলিয়াম অ্যাটম, হ্যাঁ, এই যে হিলিয়াম অ্যাটম 1 নাম্বার অ্যাটম, এই যে হিলিয়ামের 2 নাম্বার অ্যাটম। তাহলে এখন এই যে দুইটা অ্যাটম, হিলিয়াম ইলেকট্রোনেগেটিভিটি 0, এই যে এই হিলিয়ামেরও ইলেকট্রোনেগেটিভিটি 0। সো তখন কি হয়, তখন এর মধ্যে এই যে মানে এর মধ্যে আসলে কোনো প্র্যাকটিক্যালি খুব হাই অ্যাট্রাকটিভিটি নাই, যে কারণেই কিন্তু এই অ্যাটম বা এই মলিকুলটা কি হয়, গ্যাসিয়াস স্টেটে থাকে এবং এরা সহজে কারোর সাথে বিক্রিয়াও করে না। তো সেই ক্ষেত্রে তাহলে এদের মধ্যে যদি কোনো আকর্ষণ শক্তি না থাকে, তাহলে কিন্তু এই গ্যাসকে তুমি কোনোভাবেই লিকুইড করতে পারবা না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তো চিন্তা করতে হবে এখানে একটা জিনিস, এই যে এই ইলেকট্রনগুলো অ্যাটমের চারপাশে যে ইলেকট্রন না থাকে, এই ইলেকট্রনগুলো কিন্তু কখনোই কোনো একটা জায়গায় স্থির হয়ে থাকে না। তাহলে কোনো একটা জায়গায় যদি স্থির হয়ে না থাকে, তাহলে কি হবে, ওই ইলেকট্রনগুলো কখনো কোনো এক জায়গায় বেশি, কখনো কোনো এক জায়গায় কম, সেইভাবে কিন্তু একটা পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। সো এইভাবেই তাহলে এখন এই যে পার্শিয়াল পজিটিভ চার্জ অন্য আর একটা অ্যাটমের, এই দেখো এই যে একটা হিলিয়াম অ্যাটম, এই যে আরেকটা হিলিয়াম অ্যাটম, তাহলে এই হিলিয়াম অ্যাটমের তখন কি হলো, যেই অংশে বেশি করে ইলেকট্রন পাওয়া যাবে, মানে খুব কম সময়ের জন্য, একদম ট্রানজিয়েন্ট টাইমের জন্য, সো যদি যেই অংশে খুব কম সময়ের জন্য ইলেকট্রনের ডেনসিটিটা বেশি পাওয়া যাবে, সেই জায়গাটায় পার্শিয়াল ইলেকট্রোনেগেটিভ বা পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, আর অন্য সাইডে পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি হবে। সো ঠিক একইভাবে যদি অন্য আর একটা অ্যাটম থাকে, তাহলে ওই অ্যাটমটাও যদি পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ হয়, তখন এই পার্শিয়াল পজিটিভ এবং এই পার্শিয়াল নেগেটিভ এটা পরস্পরকে আকর্ষণ করতে পারে। তারপরে আরো একটা জিনিস আছে, যে এইখানে যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, প্রোটন পজিটিভলি চার্জড, আর এই যে এই ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জড। তাহলে এই যে প্রোটন এবং ইলেকট্রন, এদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ থাকে। তাহলে এই যে দুইটা আকর্ষণের কথা বললাম, তার মানে নন পোলার মলিকুলের মধ্যে যে আকর্ষণটা থাকে বা খুব দুর্বল এক ধরনের আকর্ষণ শক্তি থাকে, সেটাকে বলা হয় লন্ডন ডিসপারশন ফোর্স। তাহলে সেটা কিভাবে হলো তাও কিন্তু বললাম, যে এটা ইলেকট্রনটা কিন্তু কোনো একটা জায়গায় স্থির হয়ে সবসময় থাকে না,
কি হয়, র্যান্ডমলি এক জায়গা থেকে আরেক জায়গায় কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। তাহলে যেই অংশে ইলেকট্রনের ডেনসিটিটা খুব কম সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য, অথবা যেই এরিয়ার মধ্যে ইলেকট্রন ডেনসিটিটা বেশি থাকবে সেইটাকে তখন আমরা পার্শিয়াল নেগেটিভ, এবং বাকি অংশটা যেখানে ইলেকট্রনের ডেনসিটিটা কম থাকবে সেটাকে পার্শিয়াল পজিটিভ। সো সিমিলারলি যদি দুইটা মলিকুল এখানে পাশাপাশি থাকে তখন পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভের মধ্যে আকর্ষণ থাকে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, যে যদি এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ শক্তি না থাকতো তাহলে কিন্তু এই যে গ্যাসগুলোকে কোনোদিন আমরা লিকুইড অথবা সলিডে কনভার্ট করতে পারতাম না। সো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটা নন পোলার হলেও কোনো এক সময় আমরা যদি টেম্পারেচার লো করতে থাকি তাহলে সেক্ষেত্রে গ্যাসটা এক সময় লিকুইড হবে, এবং প্রেসার বাড়িয়ে এবং লিকুইডের টেম্পারেচার কমিয়ে আমরা এই মলিকুলগুলোকে তখন লিকুইড অথবা সলিডে কনভার্ট করতে পারি। This is the reason why we have to consider the London dispersion force. যে যদি লন্ডন ডিসপারশন ফোর্সও না থাকে, মানে আমরা যদি চিন্তা করি এর ভিতর কোনোই আকর্ষণ শক্তি নাই, তাহলে কিন্তু কোনোদিন এই গ্যাসগুলোকে আমরা লিকুইড বা সলিডে কনভার্ট করতে পারতাম না। ওকে, দেন এই যে এখন দেখো দুইটা অ্যালকেন মলিকুলের মধ্যে লন্ডন ফোর্সেস ইন হাইড্রোকার্বনস এন্ড অর্গানিক মলিকুলস। সো অর্গানিক মলিকুল এবং হাইড্রোকার্বনের মধ্যে যে লন্ডন ডিসপারশন ফোর্সটা কেমন, এটা যদি আমরা দেখি, যে the larger the surface area, while linear molecules have higher melting point and boiling point compared to branched. তোমরা এতদিন পর্যন্ত শিখে আসছো যে যে কোনো অ্যালকেন এর ক্ষেত্রে যে ব্রাঞ্চ হলে সেক্ষেত্রে তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কম হয়, এবং যদি লং চেইন হয় তাহলে তাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হয়। কিন্তু কেন, এই যে আমরা এখনই এটা এক্সপ্লেন করব। যে এই যে একটা মলিকুল, এটা মনে করো এন পেন্টেন, এই এন পেন্টেন মলিকুলের স্ট্রাকচারটা এরকম, এই যে তাহলে এর সারফেস এরিয়াটা অনেকটা বেশি, এই মলিকুলটা আর এই মলিকুলটার সারফেস এরিয়াটা অনেক বেশি থাকার কারণে তাহলে এই যে এই মলিকুল এবং এই মলিকুল এটা এই যে অ্যাটম এই অ্যাটমের মধ্যে এর মধ্যে একটা লন্ডন ডিসপারশন ফোর্স কাজ করে। এবং যদি এই মলিকুলটার স্ট্রাকচারটা এরকম হয়, দেখো নিওপেন্টেন, যেটা এই যে নিওপেন্টেন এটা হলো ব্রাঞ্চড, কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা কিন্তু এই মলিকুলের মধ্যেও যেমন আছে এখানেও ঠিক ততগুলোই আছে। তাহলে সেক্ষেত্রে এই মলিকুলের সারফেস, এটার চেইনটা যত লম্বা হবে তার সারফেস এরিয়া তত বেশি হবে, সো দ্যাট এই যে লন্ডন ডিসপারশন ফোর্সটা তখন বেশি কাজ করবে। সো যে কোনো মলিকুলের ক্ষেত্রে যদি লং চেইন হয় এবং তখন সারফেস এরিয়াটা তত বেশি হবে এবং তাদের মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্সটা তত বেশি কাজ করবে, কারণ এইগুলো কিন্তু নন পোলার, এই মলিকুলগুলো নন পোলার। আমরা সবসময় যে অ্যালকেন গুলোকে নন পোলার হিসেবে বলি, কারণ কার্বন এবং হাইড্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি ভেরি সিমিলার, যে কারণে আমরা এটাকে নন পোলার হিসেবে চিন্তা করি। সো এই যে মলিকুলটা, এটা একটা নন পোলার মলিকুল, এটা একটা নন পোলার মলিকুল, তাহলে এই দুইটা মলিকুলের মধ্যে যদি আকর্ষণ শক্তিটা একটু স্ট্রং হয় তাহলে তার বয়েলিং পয়েন্টটা বেশি হবে বা মেল্টিং পয়েন্টটা বেশি হবে। এই মলিকুলের সারফেস এরিয়া অনেকটা কম থাকার কারণে এখানে হয়তোবা ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, এখানে একটা মাত্র অ্যাটমের মধ্যে, এই অ্যাটম এবং এই অ্যাটমের মধ্যে হয়তোবা ডিসপারশন ফোর্স বা লন্ডন ডিসপারশন ফোর্স আছে, কিন্তু এইখানে এর চেইন লেন্থটা অনেক বড় হওয়ার কারণে এর ডিসপারশন ফোর্সটা অনেক বেশি কাজ করে, কারণ সারফেস এরিয়া অনেক বেশি। সো দ্যাট উই ক্যান কনসিডার যে লং চেইনের ক্ষেত্রে এর সারফেস এরিয়া অনেক বেশি এবং এর লন্ডন ডিসপারশন ফোর্সটা অনেক বেশি হওয়ার কারণে এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট অনেক বেশি। যেমন দেখো এটার নিওপেন্টেনের বয়েলিং পয়েন্ট 36.4 ডিগ্রি সেলসিয়াস, হোয়াইল এটা এন পেন্টেনেরটা হলো 36.4 এন্ড নিওপেন্টেনের মাত্র 9.7 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে এর মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি, এর মধ্যে অনেক কম। হাইড্রোজেন বন্ড, তোমরা সবাই জানো হাইড্রোজেন বন্ড সম্পর্কে, এবং আমি শুধুমাত্র স্পেসিফিক একটা কথা বলবো যে এখানে আমাদের দুইটা কন্ডিশন মেনটেন করতে হয় হাইড্রোজেন বন্ডের জন্য। সেটা কি, যে অবশ্যই সেখানে হাইড্রোজেন থাকতে হবে, যে যেই মলিকুলের কথা আমরা বলবো হাইড্রোজেন বন্ডিং হতে হলে উই মাস্ট নিড টু হ্যাভ হাইড্রোজেন অ্যাটম, এবং
বাকি আর কি কি অ্যাটম থাকবে? ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন। কারণ কি? কারণ হলো যে এই হাইড্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই তিনটা অ্যাটমের মধ্যে আর হাইড্রোজেনের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি, এই ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটারই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু অনেক বেশি। যে কারণে এই হাইড্রোজেন যখন এই অ্যাটমগুলোর সাথে যুক্ত হয় তখন পার্শিয়াল পজিটিভ চার্জ এবং এইগুলোর মধ্যে পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, যে কারণে খুব সহজেই এদের মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হয়। এবং পোলারিটি সৃষ্টি হলে তখন তারা এই যে তখন দুইটা মলিকুল যদি আসে, এই যে একটা মলিকুল মনে করো আর এই যে একটা মলিকুল, তাহলে এইটা হলো ওয়াটার মলিকুল, এটা একটা ওয়াটার মলিকুল, তাহলে এই ওয়াটার মলিকুলের এই যে লোন পেয়ার আছে, তাই না? ওয়াটার মলিকুলের অক্সিজেনের যে লোন পেয়ার, এই ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এর কিন্তু প্রত্যেকটারই লোন পেয়ার থাকে। ইন্টারাকশন অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইন দিস কাইন্ড অফ পোলার বন্ড উইথ দ্য লোন পেয়ার অফ ইলেকট্রনস অন এ নিয়ার বাই অ্যাটম লাইক ফ্লোরিন, অক্সিজেন ও নাইট্রোজেন। তাহলে এই যে যে অক্সিজেন অ্যাটমটা আছে, এই অক্সিজেনের দুই জোড়া লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা কি করতে পারবে? যে পার্শ্ববর্তী আরেকটা মলিকুলের যে হাইড্রোজেন আছে তার সাথে একটা ইন্টারাকশন তৈরি করতে পারবে, এই লোন পেয়ার এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন তৈরি করতে পারবে, সো দ্যাট তখন কি হবে? এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এই অক্সিজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন এরকম ভাবে তৈরি হতে পারবে। ঠিক একইভাবে এই যে নাইট্রোজেন, অ্যামোনিয়া, NH3, এটা অ্যামোনিয়া আর একটা অ্যামোনিয়া, তাহলে এই নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কিন্তু এই হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন, তাহলে পার্শিয়াল নেগেটিভ এবং পার্শিয়াল পজিটিভ এর মধ্যে পোলারিটি সৃষ্টি হয় এবং তখন এই লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করে এখানে একটা বন্ধন তৈরি করতে পারে, সো দ্যাট এর মাধ্যমে কিন্তু স্ট্রং হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিস দেখি যে আসলে তোমরা যে হাইড্রোজেনের সাথে টেলুরিয়াম, এই যে এগুলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম প্রত্যেকটাই কিন্তু পিরিয়ডিক টেবিলের একই গ্রুপে, তাই না? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম সবগুলোই কিন্তু পিরিয়ডিক টেবিলের একই গ্রুপের এলিমেন্ট। তাহলে তাদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, এই দেখো নরমাল বয়লিং পয়েন্ট, তাহলে এই যে নরমাল বয়লিং পয়েন্ট, এখন পিরিয়ডিক টেবিলের একই গ্রুপের সবগুলো এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি একই রকম, যেভাবে কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলটাকে সাজাইছি যে কোনো একটা পিরিয়ডিক টেবিলের একটা পিরিয়ডে যতগুলো এলিমেন্ট থাকে তাদের সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স মোর অর লেস সিমিলার। আর একটা পর্যায়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে কি হয়? ইলেকট্রনিক মানে তার মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে অথবা নন মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, তারপরে তার রিঅ্যাক্টিভিটি আস্তে আস্তে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, এরকম করে করে বলি। কিন্তু যখন আমরা এই যে গ্রুপের কথা দেখছি, দুইটা হাইড্রোজেন যদি গ্রুপ 6 এর কোনো এলিমেন্টের সাথে একটা কম্পাউন্ড ফর্ম করে, যেটা হলো কি এই যে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন সালফার, হাইড্রোজেন সেলেনাইড, হাইড্রোজেন টেলুরিয়াম, তাহলে এই ধরনের কম্পাউন্ড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের প্রপার্টি গুলো কিন্তু একই রকম হওয়ার কথা। তাহলে দেখো এর বয়লিং পয়েন্ট কত? এটা 50 ডিগ্রির কাছাকাছি, তাই না? 50 ডিগ্রির কাছাকাছি। তারপরে হাইড্রোজেন সেলেনাইড, এর বয়লিং পয়েন্ট এটা 10 ডিগ্রির কাছাকাছি। তারপরে এটার বয়লিং পয়েন্ট -10 এরকম হতে পারে, -10 বা -15। তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারি কি যে এর পরবর্তী যে কম্পাউন্ডটা আছে, তাই না, এর পরবর্তী কম্পাউন্ডের ডেফিনেটলি উই ক্যান এক্সপেক্ট দ্য বয়লিং পয়েন্ট শুড বি অ্যারাউন্ড হেয়ার, অথবা এইখানে, যে এইটা আস্তে আস্তে কমছে, এরপরে আরো কমছে, তাহলে এর পরে যে কম্পাউন্ডটা তার বয়লিং পয়েন্ট স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এটা আরো কম হবে। কিন্তু হচ্ছেটা কি? দেখো আমরা জানি ওয়াটারের বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কিভাবে সম্ভব? কারণ হলো যে এই যে মলিকুলগুলো, এই মলিকুলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড বা স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকে না, কিন্তু ওয়াটার মলিকুলের মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকার কারণে এর বয়লিং পয়েন্টটা অনেক হাই কম্পেয়ার টু দিস। দেখো এখানে বলা আছে যে আমরা যদি এই ট্রেন্ডটা ফলো করতাম, দেন উই শুড হ্যাভ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার এট -26 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এই ট্রেন্ডটাকে ফলো করতাম তাহলে এর বয়লিং পয়েন্টটা -62 ডিগ্রি সেলসিয়াসের থেকেও কম হওয়ার কথা।
কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি জাস্ট 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে আমরা কেন কেন পাচ্ছি এটা? কারণ হলো the water molecule has a strong hydrogen bond so that it takes high energy to boil up. আচ্ছা, তারপরে দেখো আমরা মোটামুটি একটা সবাই কমন ক্যারেক্টারিস্টিক জানি যে যে কোনো পদার্থকে যদি আমরা সলিড তৈরি করি, লিকুইড থেকে সলিড করি, তাহলে সেক্ষেত্রে তার সাইজ অনেক ছোট হয়ে যায়। যেমন এই যে আমি একটা কাচের বল আছে আমার কাছে, এই কাচের বলটাকে যদি তুমি অনেক হিট দাও তাহলে এটা মেল্ট করবে, তাহলে এটার ভলিউমটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং আমরা আইসের ক্ষেত্রে জানি যে আইসটা পানিতে ভাসে, কারণ আইসের ডেনসিটি অনেক কম কম্পেয়ার টু ওয়াটার। সো এখন শুধু ডেনসিটি নয় যে তাহলে ভলিউমটা বেড়ে যাচ্ছে, আসলে ডেনসিটি কম হওয়ার মানে হলো ভলিউম বেড়ে যাচ্ছে। তাহলে সলিড যখন তৈরি করছি তখন আইসটার ভলিউম বেড়ে যাচ্ছে, কারণটা কি? কারণ হলো দেখো, যখন এই যে লিকুইড অবস্থায় থাকে তখন যে স্ট্রাকচার, এটা একটা র্যান্ডম স্ট্রাকচার, এবং এর মধ্যে এই অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে বন্ড করছে, হাইড্রোজেন বন্ড, আবার এই অক্সিজেন এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। সো এরকম করে একটা ঢিলে ঢালা স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু যখন আইসের কথা চিন্তা করি, আইসের ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম, যে কারণে এই যে মাঝখানে অনেক বড় বড় গ্যাপ থাকে বা স্পেস, যে কারণে এই মলিকুলটা যখন আমরা বলি যে আইস যখন তৈরি হলো তখন এর মধ্যে বড় বড় গ্যাপ থাকার কারণে এর স্পেসিংটা অনেক বেশি হয়ে যায়, যে কারণে এর ভলিউমটা অনেক বেশি বেড়ে যায়। সো এইখানে কিন্তু এই মাঝখানে কিন্তু কোনো মলিকুল নাই। সো কোনো মলিকুল না থাকার কারণে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এবং এই ফাঁকা জায়গাটাকে স্থান দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ওই মলিকুলের আকারটা অনেক বেশি বড় হয়ে যাবে কম্পেয়ার টু এই লিকুইড। তাহলে এই লিকুইডকে যদি আমরা সলিডিফাই করি, তার মানে লিকুইডকে যদি আমরা আইসে কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের ভলিউমটা বেড়ে যাবে। আর ভলিউমটা বেড়ে যাওয়া মানে কি, তার ডেনসিটি কমে যাওয়া। আর ডেনসিটি কমে যাওয়া মানে কি, যে তাহলে লিকুইড ওয়াটারের উপরে যদি তুমি আইস ফেলে রাখো তাহলে আইসটা ভাসতে থাকবে। এই হলো তাহলে হোয়াই ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস হোয়েন ইট ফ্রিজেস, কারণ তখন স্ট্রাকচারটা এই যে টেট্রাগোনাল স্ট্রাকচার হচ্ছে এবং মাঝখানে এরকম বড় বড় স্পেস থাকছে। সো দ্য ভলিউম হ্যাজ ইনভার্স রিলেশন ডেনসিটি। যাই হোক দেখো, water molecule in ice are arranged in such a way that they form open cage like structure with vacant space due to hydrogen bonding as shown in figure। তাহলে এই যে যেমন দেখানো যাচ্ছে যে এটা একটা কেজ লাইক স্ট্রাকচার তৈরি করছে, কেজ, তাহলে সেক্ষেত্রে ফাঁকা জায়গা থাকে, যে কারণে এটা স্ট্রাকচারটা এরকম এবং তার ভলিউমটা অনেক বেশি বেড়ে যায়। আর ভলিউম বেড়ে যাওয়া মানে হলো ডেনসিটি কমে যাওয়া। সো এখন আমরা চলে যাব ভ্যাপার প্রেসার। কোনো একটা সাবস্টেন্সকে যদি এরকম একটা আমরা, এটা একটা ক্লোজ কন্টেইনার, কিন্তু যদি আমরা একটা ওপেন কন্টেইনারের মধ্যে, আমরা যখন লাস্টের ফিজিক্যাল চ্যাপ্টারে পড়াতে গিয়া বলেছিলাম যে যদি একটা পানির পাত্রে কিছু পানি নিয়ে তুমি একদম সমান সমান করে পানি রাখো, 2 দিন বা 3 দিন পরে দেখবা কি যে পানির লেভেলটা নিচু হয়ে গেছে। এটা কারণ হলো যে এই যে পানিটা খুব সহজে কিন্তু ইভাপোরেট করে অথবা ভ্যাপোরাইজ করে উড়ে চলে যাচ্ছে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সম্ভব এই কারণেই যে এইখানে যে মলিকুল গুলো আছে না লিকুইডের, এই মলিকুলের একটা কাইনেটিক এনার্জি আছে, তাই না? মলিকুল গুলোর যদি কাইনেটিক এনার্জি থাকে, তাহলে কিছু কিছু মলিকুল আছে যাদের কাইনেটিক এনার্জি এভারেজ কাইনেটিক এনার্জি থেকে একটু বেশি। মনে করো এভারেজটা কোনটা, এভারেজটাকে আমরা ধরে থাকি যে জাস্ট সবগুলো মলিকুলের কাইনেটিক এনার্জি সাম আপ করে তার ডিভাইড করলে নাম্বার অফ মলিকুলস দিয়ে, তাহলে সেটাকে বলবো আমরা এভারেজ কাইনেটিক এনার্জি। তার মানে কি, এভারেজ কথাটার মানে হলো কোনোটার কাইনেটিক এনার্জি কম, কোনোটার কাইনেটিক এনার্জি বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা সাম আপ করে তার এটাকে এভারেজ করছি অথবা জাস্ট গড় বের করছি। তাহলে যেই সব মলিকুলের কাইনেটিক এনার্জি ওই এভারেজ কাইনেটিক এনার্জি থেকে একটু বেশি আছে, সেই মলিকুল গুলো কি করতে পারবে, এই যে লিকুইড সারফেস আছে এই সারফেস থেকে উড়ে চলে যাবে। কারণ এই যে কাইনেটিক এনার্জি, এই যে মলিকুল গুলোর মধ্যে যেভাবে কাইনেটিক এনার্জিটা এভারেজ কাইনেটিক এনার্জি যা ছিল তার থেকে যদি বেশি কাইনেটিক এনার্জি হয়, তাহলে কিছু মলিকুল এখান থেকে এসকেপ করে চলে যাবে।
তাহলে এসকেপ করে চলে যাবে। এখন যদি এই মানে এটা আমার কন্টেইনারটা যদি ওপেন হয়, তাহলে এই মলিকুল গুলো আমাদের বায়ুতে চলে আসবে অথবা আমাদের এনভায়রনমেন্টে চলে আসবে। তখন এই মলিকুল যে লিকুইডের যে সারফেস ছিল তার লেভেল আস্তে 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 নামতে থাকবে। কিন্তু যদি আমরা এরকম একটা ক্লোজড কন্টেইনার নেই, তাহলে কি হবে? ক্লোজড কন্টেইনার যদি নেওয়া হয়, তাহলে এই যে মলিকুল গুলো এখান থেকে এসকেপ করে চলে যাচ্ছিল, সেই মলিকুল গুলো আর যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এটাকে এনক্লোজ করে দিয়েছি। একদম ক্লোজ করে দিলে সেক্ষেত্রে এই মলিকুল গুলো আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেন হোয়াট উইল হ্যাপেন? দেন তখন কি হবে যে এই যে মলিকুল গুলো যদি এইখানে একদম আবদ্ধ হয়ে গেল, দেন সাম অফ দ্য মলিকুল ক্যান কাম ইনটু কন্ট্যাক্ট, এই সারফেসের কন্ট্যাক্টে আবার আসবে, কারণ এখানে এই ওয়ালে অথবা এই সারফেসে ধাক্কা খেয়ে আবারও ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে কিছু মলিকুল আবার এই লিকুইডের যদি কন্ট্যাক্টে চলে আসে, তখন কনডেন্স হয়ে যাবে। আবার আবার তার ভিতরেই কিছু মলিকুল কি হবে? কন্টিনিউয়াসলি উপরে উঠতে থাকবে। যেই মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি বেশি, আবার যেই মলিকুলগুলো উপরে ধাক্কা খেয়ে অথবা এই যে এর সারফেসে ধাক্কা খেয়ে আবার কিছু মলিকুল এখানে ফিরে আসবে। তাহলে কি হবে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে যখন ক্লোজড কন্টেইনার নিব তখন এই মলিকুলগুলো, কোন মলিকুল উপরে যাচ্ছে, মানে এই যে লিকুইড সারফেসের উপরে উড়ে যাচ্ছে, আবার কিছু মলিকুল নিচে চলে আসতেছে। সো যখন ক্লোজড কন্টেইনার থাকবে, এমন একটা সময় আসবে যখন দেখা যাবে কি যে যত সংখ্যক মলিকুল এই লিকুইড সারফেস এসকেপ করে চলে যাচ্ছে, ঠিক তত সংখ্যক মলিকুল আবার এই যে ভ্যাপার থেকে আবার এই লিকুইডে কনভার্ট হচ্ছে। তাহলে তখন কি হবে? এইখানে একটা ইকুইলিব্রিয়াম অবস্থা সৃষ্টি হবে। ইকুইলিব্রিয়াম অবস্থা যদি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? যে এইখানে তখন একটা যে কন্টিনিউয়াস কিছু একটা প্রেসার বা কন্টিনিউয়াস কতগুলো মলিকুল এখানে থেকেই যাবে। সো যতগুলো মলিকুল উপরে আসবে ততগুলো মলিকুল নিচে যাচ্ছে, তাহলে এখানে একটা কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট একটা প্রেসার আমরা ফিল করব, যেটা আমরা এই যে আমাদের রিডার অথবা এই যে আমাদের একটা মানে ই আছে, এটাকে বলে রেগুলেটর, এই রেগুলেটরে তখন আমরা রিডিংটা পাবো। সো এইখানে তাহলে এই যে লিকুইড থাকার কারণে, একটা ক্লোজড কন্টেইনারে লিকুইড থাকার কারণে এর উপরের সারফেসে ভ্যাপারটা যে প্রেসার ক্রিয়েট করে, দ্যাট ইজ দ্য ভ্যাপার প্রেসার অফ দ্যাট লিকুইড। একটা নির্দিষ্ট টেম্পারেচারে, এটা কিন্তু তুমি হিট করবা না, যদি হিট করো তাহলে কিন্তু এর ভ্যাপার প্রেসারটা পরিবর্তন হয়ে যাবে। সো একটা নির্দিষ্ট টেম্পারেচারে, কারণ আমাদের এই ইভাপোরেশনের যে কথাটা তোমাদেরকে আগেও বলেছি, যে ইভাপোরেশনের জন্য আমাদের কোনো ঘন হিট করা লাগে না, জাস্ট তুমি একটা কন্টেইনারে নিয়ে কিছু পানি একটা খোলা জায়গায় রেখে দাও, দেখবা যে অটোমেটিক্যালি কয়েকদিন পরে পানিটা উড়ে যাচ্ছে। তাহলে একটা সার্টেন টেম্পারেচারে আমরা কথা বলেছি, যে নির্দিষ্ট টেম্পারেচারে আমরা এই যে মলিকুল গুলো, তাহলে এই লিকুইডের উপরে এর ভ্যাপার গুলো যে প্রেসারটা ক্রিয়েট করছে, কনস্ট্যান্ট প্রেসার, এই প্রেসারটাকে বলা হবে ভ্যাপার প্রেসার অফ দ্যাট লিকুইড। আচ্ছা, এই কথাগুলো সব বলা হয়ে গেল। এখন আমরা দেখি যে ইফেক্ট অফ টেম্পারেচার অন দা ভ্যাপার প্রেসার। কোনো একটা লিকুইডের আমরা এই যে এখানে বলেছি, তাহলে এখন যদি আমরা মনে করি এই টেম্পারেচার, এখানে যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের টেম্পারেচারটা ইনিশিয়ালি ছিল 10°C। এখন টেম্পারেচারটা আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে কি হবে? বাড়িয়ে দিলে তখন কি হবে? এই যে মলিকুল গুলো ছিল, এই লিকুইডের ভিতরে যে মলিকুল গুলো ছিল, সেই মলিকুল গুলোর কাইনেটিক এনার্জি কিন্তু আরো বেশি বেড়ে যাবে। সো তখন বেশি পরিমাণ মলিকুল এখান থেকে, এই সারফেস থেকে এসকেপ করে চলে যাবে। বেশি মলিকুল যদি সারফেসে এসকেপ করে, ঠিক একই ভাবে ওই বেশি মলিকুল এখানে চলে আসবে, সেখান থেকে আবার কিছু মলিকুল আবার নিচে চলে আসবে। তো একটা নির্দিষ্ট টেম্পারেচার, হায়ার টেম্পারেচার, তাহলে লোয়ার টেম্পারেচারে যতগুলো মলিকুল এখানে কনস্ট্যান্টলি ছিল, হায়ার টেম্পারেচারে তার মলিকুলের সংখ্যা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। সো দ্যাট the vapor pressure of that liquid will increase at higher temperature। তাহলে তোমরা এখান থেকে সহজেই বলতে পারো যে টেম্পারেচার সাপেক্ষে অথবা টেম্পারেচারের সাথে সাথে কি, যে ভ্যাপার প্রেসারের ভ্যালু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই যে ইয়েলো কার্ভটা, এটা হলো এথানলের ভ্যাপার প্রেসার এট ডিফারেন্ট টেম্পারেচার। দেখো টেম্পারেচার যতই বাড়ছে তার ভ্যাপার প্রেসার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এ হলো 20, 40, 60, 80, 100। তাহলে এই যে যতই টেম্পারেচার বাড়ছে তার ভ্যাপার প্রেসারটা আস্তে আস্তে বাড়ছে। ওয়াটার একই রকম, যে
টেম্পারেচার বাড়াচ্ছ 20, 40, 60, 80, 100, তাহলে এর টেম্পারেচার যতই বাড়ছে তাহলে ভ্যাপার প্রেসারটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে খুব সহজেই কিন্তু এটা বলা যায় যে কোনো একটা লিকুইডের টেম্পারেচার যত বাড়ানো হবে সেই ক্ষেত্রে কি হবে, মোর নাম্বার অফ মলিকুলস উইল এসকেপ ফ্রম দা সারফেস বিকজ ইট উইল হ্যাভ মোর কাইনেটিক এনার্জি ইনসাইড দ্য মলিকুলস। তখন এই মলিকুলগুলোর এভারেজ কাইনেটিক এনার্জি থেকে অনেক বেশি কাইনেটিক এনার্জি গেইন করবে, সো দ্যাট মোর নাম্বার অফ মলিকুলস উইল কাম দিস এরিয়া, সো দ্যাট দ্য প্রেসার অফ দ্য pressure of the vapor will increase more at higher temperature. আচ্ছা, ইফেক্ট অফ ভ্যাপার প্রেসার অন বয়লিং পয়েন্ট। তোমরা যেটা করো যে বাসায় প্রেসার কুকারে রান্না করতে গেলে, তাহলে সেক্ষেত্রে কি হয় যে আমরা জানি যে প্রেসার কুকারে রান্না করলে আমাদের যে কোনো খাবার দ্রুত সিদ্ধ হয়। কারণটা কি? কারণ হলো কোনো একটা হায়ার প্রেসারে যে আসলে কোনো একটা মলিকুল বা কোনো একটা সাবস্টেন্স আসলে বয়েল করবে কোন টেম্পারেচারে, আমরা সেটাকে বলি বয়লিং পয়েন্ট অথবা বয়লিং টেম্পারেচার। যে যেই টেম্পারেচারে কোনো একটা সাবস্টেন্স বয়েল করে, সেটা আসলে বয়েল করার মানেটা কি? মানেটা হলো যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যে আমাদের যে এই যে নরমাল যে অ্যাটমসফিয়ার আছে, তাহলে কোনো একটা সাবস্টেন্সের ভ্যাপার প্রেসার যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান হয়ে যায়, দ্যাট মিন্স অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা 1 atm বলতে পারি, 1 অ্যাটমসফিয়ার, অথবা 760 টর, অথবা 760 মিলিমিটার এইচজি। তাহলে এই যে ভ্যালু, যে কোনো একটা সাবস্টেন্স, সেটা লিকুইড ওয়াটার হতে পারে অথবা অন্য যে কোনো সাবস্টেন্স, যেই সাবস্টেন্সের ভ্যাপার প্রেসার যে 760 মিলিগ্রাম এইচজি অথবা 760 টর অথবা 1 অ্যাটমসফিয়ার, যেই টেম্পারেচারে কোনো সাবস্টেন্সের ভ্যাপার প্রেসার 760 টর হবে অথবা 1 অ্যাটমসফিয়ার হবে, সেই টেম্পারেচারে ওই সাবস্টেন্সটা কিন্তু বয়েল করতে শুরু করবে। তাহলে এখন আমরা জানি কি যে কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার, তার মানে প্রেসার যদি বাড়ানো হয়, সো উপরের থেকে যদি আমরা প্রেসারটাকে বাড়িয়ে দেই অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে যদি আমরা বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভিতরে যে লিকুইড, সেই লিকুইডটাকে বয়েল করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আরো বেশি হাই প্রেসার লাগবে। কারণ আমি বলেছি যে আমাদের প্রেসার, ওই যে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার থাকবে, সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান যদি কোনো একটা সাবস্টেন্সের ভ্যাপার প্রেসার হয়, ঠিক তখনই কিন্তু ওই সাবস্টেন্সটা বয়েল করবে। সো তাহলে আমরা প্রেসার কুকারে কি করি, প্রেসার কুকারে আমরা একটা যে ওই সিলিন্ডারটাকে কমপ্লিটলি ক্লোজ করে রাখি, তখন কি হয়, এর প্রেসারটা অনেক বেশি বেড়ে যায় এবং যে কারণে তার বয়লিং পয়েন্টটা অনেকটা হাই হয়ে যায়, যে কারণে ওই যে লিকুইড থাকে অথবা ওয়াটার থাকে, সেই ওয়াটারটা হায়ার টেম্পারেচারে বয়েল করে। সো টেম্পারেচার যদি তুমি ভিতরে প্রেসার যদি লো করে দাও, তাহলে কিন্তু আরো কম টেম্পারেচারে বয়েল করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের রান্না কিন্তু তাড়াতাড়ি হবে না। সো প্রেসার হাই, মানে প্রেসার কুকারে আমরা কি করি, প্রেসারটাকে অনেক বাড়িয়ে দেই, দ্যাট মিন্স তখন কি হয়, এই যে লিকুইডটা থাকে সেই লিকুইডটার বয়লিং পয়েন্টটা অনেক বেশি হয়ে যায় এবং মানে বেশি টেম্পারেচারে ফুটে। নরমালি যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বয়েল করি, মানে নরমালি আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বয়েল করে, বাট যখন আমরা প্রেসার কুকারে রান্না করব, তখন এই ওয়াটারটা মোটামুটি 110 বা 115 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করে বা ফুটতে থাকে। তখন আমরা হায়ার টেম্পারেচারে যদি কোনো খাবারকে বয়েল করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি বয়েল হবে। দিস ইজ ভেরি সিম্পল। আচ্ছা, তাহলে এইবারে আমরা একটু দেখবো সারফেস টেনশন। সারফেস টেনশনটা একটু মজার জিনিস। দেখো, এই যে একটা লিকুইড আছে, লিকুইডের ভিতরে এইটা একটা মলিকুল মনে করো, তাহলে এই মলিকুলের চারপাশে অনেকগুলো মলিকুল আছে, তাই না? এই যে একটা কন্টেইনারের মধ্যে অথবা একটা সিলিন্ডারের মধ্যে আমরা লিকুইড নিয়েছি, তাহলে এই লিকুইডের মধ্যে যে মলিকুলটা, একটা মলিকুল আমি কনসিডার করলাম, তাহলে এই মলিকুলের চারপাশে যতগুলো মলিকুল আছে, প্রত্যেকটা মলিকুল কিন্তু এই মলিকুলটাকে আকর্ষণ করছে। সো তখন কি হবে, তখন এই মলিকুলটা ও যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। সো আকর্ষণ শক্তিটা কিন্তু এই মলিকুলের সবগুলো মলিকুলের দিকেই আছে। কিন্তু যখন এই মলিকুলটাকে আমরা একদম এই সারফেসে চিন্তা করব, মানে একদম টপ লেভেলে, তখন কি হবে যে এইখানে মলিকুলটা কিন্তু সব দিকেই সমানভাবে আকর্ষণ হচ্ছে বলে এখানে মলিকুলটা কিন্তু জায়গায় আছে।
কিন্তু যখন এই লিকুইডটা মানে এই মলিকুলটাকে যদি আমি একদম টপ লেয়ারে চিন্তা করি, তাহলে উপরের দিকে কিন্তু কোনো মলিকুল নাই, যে এই মলিকুলটাকে আকর্ষণ করার মতো কিন্তু উপরের দিকে কোনো মলিকুল নাই। তাহলে আকর্ষণ কাজ করতেছে কোথায়? শুধু এই সারফেস লেয়ারে এবং নিচের দিকে। তাহলে নিচের দিকে বেশি মলিকুল থাকার কারণে এর আকর্ষণ শক্তিটা নিচের দিকে একটু বেশি থাকবে, এবং সেই কারণেই কিন্তু এই যে মলিকুলটা তখন কি করবে, নিচের দিকে একটু ডাউন হয়ে যাবে। যে কারণে আমরা কোনো একটা, এই যে এত বড়টা তো বোঝা যাবে না, যদি ছোট একটা কাচের নাও, কাচের রড বা কাচের পাইপ, তাহলে কাচের পাইপ যদি নাও, তার ভিতরে পানি নিলে তাহলে দেখতে পাবা যে কি ওই পানির লেভেলটা একটু কার্ভ হয়ে গেছে, উপরেরটা একটু কার্ভ। সো সেটা আমরা এরকম করে, তাহলে এর কারণটা কি? কারণ হলো যে এই মলিকুলটা যেমন আছে, এই মলিকুলটা কি চায় সব সময়, যে এর চারপাশে যতগুলো মলিকুল আছে সমানভাবে আকর্ষণ করছে, কিন্তু এইখানে যে সারফেসটা আছে, এই সারফেসের উপরে কোনো মলিকুল না থাকার কারণে এর আকর্ষণ শক্তি উপরের দিকে একদমই নেই। তাহলে নিচের দিকে অথবা এই সারফেসে যে মলিকুলগুলো আছে তার সাথেই শুধু আকর্ষণ আছে, যে কারণে এই মলিকুলটা একটু নিচু হয়ে যায়। সো এই কারণেই কিন্তু এই সারফেসটা তখন একটা কার্ভ হয়ে যায়। তাহলে the force in dynes acting along the surface of a liquid at right angle to any line 1 centimeter length, তাহলে এইটাকে সারফেস টেনশন আমরা বলবো, যে the surface tension গামা, সারফেস টেনশনটাকে আমরা গামা হিসেবে চিন্তা করি বা গামা হিসেবে ডিফাইন করি। সো the surface tension is defined the force, তাহলে এই যে নিচের দিকে যে ফোর্সটা ও ফিল করছে, the force in dynes মানে ইউনিট acting along the surface of a liquid at right angle to any line 1 centimeter is the in length, তাহলে 1 সেন্টিমিটারের জন্য যেটা বলটা ফিল করবে সেটা হলো সারফেস টেনশন। সো এই সারফেস টেনশন থাকার কারণেই কিন্তু তুমি যদি কোনো একটা ওয়াটার মলিকুলকে কোনো এক জায়গায় রাখো, তখন আমরা এরকম একটা ফিগার আছে না, ওই ফিগারটা আমি নেইনি, যাই হোক, কোনো একটা মলিকুলকে যদি তুমি মানে এক ড্রপ পানি তুমি এই উপরে কাচের উপরে অথবা কাগজের উপরে অথবা অন্য কোনো জায়গায় যদি ফেলো, তাহলে দেখবা কি ওই পানির মলিকুলটা, এই যে আমার যে ইমেজটা দেখা যাচ্ছে, ওর ভিতরে কিছু ইসের মানে শিশিরের বিন্দু দেখা যাচ্ছে। সো ওই কথাগুলো বলো, যে ওইখানে যে ইমেজ দেখা যাচ্ছে যে রেইন ড্রপ অথবা আমাদের ওয়াটারের ড্রপ বা, তাহলে ওইগুলো ড্রপ আকারে থাকে কেন? এর কারণ হলো যে এই মলিকুলটা মানে ওখানে অনেকগুলো মলিকুল আছে, তাহলে এই যে ওয়াটারের একটা ড্রপ ফেলা মানে কি এখানে প্রায় কয়েক লক্ষ মলিকুল আছে। কিন্তু আমি যেখানে দেখাইলাম যে এই যে মলিকুলটা এর ভিতরে, ওয়াটার ড্রপের ভিতরে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো কিন্তু সমানভাবে আকর্ষণ হচ্ছে, কিন্তু যেই মলিকুলগুলো সারফেসে আছে সেই মলিকুলগুলো শুধুমাত্র ভিতরের দিকে আকর্ষণ হচ্ছে। তাহলে এই কারণে কিন্তু বাইরের দিকে ওর আকর্ষণ শক্তিটা কম থাকার কারণে ওর আকর্ষণ শক্তিটা শুধু ভিতরের দিকেই থাকে, যে কারণে ও বাইরের সারফেসটাকে আস্তে 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 রাউন্ড বা স্ফেরিক্যাল শেপ হয়ে যায়। সো এই হলো আমাদের যে কোনো একটা মলিকুল মানে যদি কোনো লিকুইড বা কিছুকে যদি আমরা কোনো এক জায়গায় ফেলি, তাহলে সেক্ষেত্রে সেটা স্ফেরিক্যাল শেপ কেন তৈরি করে। আচ্ছা, ইউনিটস অফ সারফেস টেনশন, এটা জাস্ট দেখো 1 ডাইন পার সেন্টিমিটার, এটা হলো সিজিএস, আর মানে ডাইন পার সেন্টিমিটার এটা হলো সিজিএস পদ্ধতিতে, আর এমকেএস এর কথা যদি বলি নিউটন পার মিটার। আর যদি এর রিলেশন দেখাতে চাই 1 ডাইন পার সেন্টিমিটার ইকুয়াল 1 মিলি নিউটন পার সেন্টিমিটার। সো এর সারফেস টেনশনের ইউনিট ডাইন পার সেন্টিমিটার অথবা মিটার নিউটন পার মিটার। সো এই হলো ইফেক্ট অফ টেম্পারেচার অর সারফেস টেনশন। এখন সারফেস টেনশনের ক্ষেত্রে যে when temperature increases there is an increase in kinetic energy of the liquid, আমরা সবাই জানি যে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে যদি এর টেম্পারেচার বাড়ানো হয় তাহলে তার কাইনেটিক এনার্জিটা অনেক বেড়ে যায়, thereby decreasing intermolecular forces। তখন কি হয়, এদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্সটা যা ছিল, কাইনেটিক এনার্জি বাড়া মানে কি মলিকুলগুলোর ছোটাছুটি বেশি বের হয়ে গেল। সো তখন কি হবে, এদের যে ইন্টারমলিকুলার আকর্ষণ ফোর্সটা সেটা তখন অনেকটা লুজ হয়ে যাবে। ইট রেজাল্টস ইন ডিক্রিজ ইন দ্য ইনওয়ার্ড পুল ফাংশন অফ দ্য on the surface of the liquid. In other words, the surface tension decreases with increase in temperature. W. Ramsay
and J. Shields gave the following relationship between the surface tension of a liquid and its temperature. তাহলে এই যে একটা রিলেশন দিয়েছে যেখানে কোনটা কি, তাহলে এই গামা হলো আমাদের সারফেস টেনশন, আর m বাই রো পাওয়ার 2/3 এটা হলো রিপ্রেজেন্ট দ্য মোলার সারফেস এনার্জি অফ দ্য লিকুইড, আর k হলো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর Tc is the critical temperature. Critical temperature, the temperature in which the substance can exist in all the three forms, liquid, gas and vapor. তাহলে টেম্পারেচার আর প্রেসার একটা ভ্যালু আর কি, সেটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার। আর এই টি হলো টেম্পারেচার আদার দ্যান ক্রিটিক্যাল টেম্পারেচার, যেই টেম্পারেচারে তুমি এটার এই সারফেস টেনশনটা বের করতে চাচ্ছ সেটা হলো এইটা। সো এই ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা সারফেস টেনশনটা বের করতে পারি। এবারে আমরা দেখবো একটু ভিসকোসিটি। ভিসকোসিটিটা যে তুমি যদি কোনো একটা লিকুইডকে কোনো একটা জায়গায় ফেলে দাও, তাহলে সেক্ষেত্রে দেখবা কি যে লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী পানি ফেলে দিলে খুব সহজেই পানিটা গড়িয়ে গড়িয়ে দূরে চলে যাচ্ছে। কিন্তু যদি তেল ফেলো, সেটা কেরোসিন তেল না, আমি যদি বলি মনে করো, অথবা আরেকটা বলি মধু, মধু যদি ফেলো তাহলে কি হবে, ওই মধুটা ওই জায়গা থেকে আর নড়বে না, একদম জায়গায় ওখানে আছে। অনেক মানে হাই এনার্জি দিয়ে যদি ওইটাকে ধাক্কা দেওয়া হয় তাহলে কেবল ওই মলিকুলটা হবে, ওই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে শুরু করবে। তাহলে এই যে ওয়াটার মলিকুল এবং আমি হানি বা মধুর কথা বলেছি, তাহলে এই দুইটা মলিকুল কিন্তু একই রকমের ভিসকাস নয় বা একই ক্যারেক্টারিস্টিক্স নয়। সো ক্যারেক্টারিস্টিক্স কিভাবে ডিপেন্ড করে, যে এই যে একটা স্টেশনারি সারফেস মানে যেটা ফিক্সড, আমরা এই যে একটা সারফেসের কথা বলেছি যেখানে আমি এটাকে লিকুইডটাকে ফেলবো, সো এটা একটা স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজের উপরে যদি আমরা একটা লিকুইড ফেলি বা লিকুইড রাখি, তাহলে এই যে এই লিকুইড এবং এই স্টেশনারি ফেজের মধ্যে একটা ইন্টারঅ্যাকশনের ফলে এই যে সারফেসটা, এই সারফেস বা একদম লিকুইড স্টেশনারি ফেজের কন্ট্যাক্টে যে সারফেসটা আছে অথবা যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলগুলো খুব মানে কম মুভ হবে। এরপরে তার উপরে যে মলিকুলগুলো থাকবে সেগুলো আরেকটু বেশি মুভ করা যাবে, কারণ এর মধ্যে আকর্ষণ শক্তিটা অনেকটাই কম। সো a liquid may be considered to be consisting of molecular layers arranged one by over the other. When a shearing force is applied to a liquid, it flows. However, the forces of friction between the layers offer resistance to this flow. Viscosity of a liquid is a measure of its frictional resistance. তাহলে ভিসকোসিটিটা কি জিনিস? ভিসকোসিটিটা হলো যে এই যে আমি একটা সারফেসে একটা লিকুইড ফেললাম, তাহলে এই লিকুইডটা যে পরিমাণ এই লিকুইড এখান থেকে মানে মুভ করার জন্য যে বাধাটা দেবে, সোজা কথায় যে রেজিস্ট্যান্স, তোমরা ফিজিক্সে পড়ে আসছো রেজিস্ট্যান্স, একটা হলো কারেন্ট আর একটা হলো রেজিস্ট্যান্স। তাহলে ওই কারেন্টটাকে যত দ্রুত ইলেকট্রনটা ফ্লো হয়, আর রেজিস্ট্যান্স মানে হলো যেটা ইলেকট্রনটা ফ্লো করতে বাধা দেয়। আচ্ছা, তাহলে এখানেও ঠিক যে আমরা একটা বল প্রয়োগ করে কিন্তু ওই লিকুইডটাকে মুভ করাতে পারি। তো বল প্রয়োগ করে এখন ভিসকসিটি অফ এ লিকুইড ইজ এ মেজার অফ ইটস ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, যে এই যে এখানে যতটা বাধা দেবে, দ্যাট ইজ দ্য viscosity. Let us examine a liquid flowing on a glass surface. The molecular layer in contact with the stationary surface has the zero velocity. So এই যে এই স্টেশনারি ফেজের কন্ট্যাক্টে যেগুলো আছে সেগুলো কোনো ভেলোসিটি থাকবে না, এটা ভেলোসিটি জিরো। The successive layers above it move with increasing higher velocities in the direction of the flow. আমার আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আমার আরো আরেকটা টার্ম আছে ভিসকসিটি, আমি এসে যাব। এখানে একটা জিনিস দেখাই যেটা বলেছিলাম। তাহলে এই যে লেয়ার বাই লেয়ার আছে, নাও কনসিডার টু অ্যাডজাসেন্ট মুভিং লেয়ার্স অফ এ লিকুইড। এই যে একটা লেয়ার, এই যে আরেকটা লেয়ার, এই দুইটা লেয়ারের মধ্যে ডিসটেন্স আছে মনে করো dx। তাহলে এই যে লেয়ার 1 এটা লেয়ার 2, তাহলে এই ফার্স্ট লেয়ারের ভেলোসিটি একদম অ্যাডজাসেন্ট লেয়ার অথবা নিচের স্টেশনারি ফেজ, তাহলে তার ভেলোসিটি খুবই কম অথবা ভেলোসিটি ক্লোজ টু জিরো। সো এটার ভেলোসিটিকে এখন আমরা যদি এটা স্টেশনারি ফেজে না বলি, মনে করো উপরের এটা একটা লেয়ার ধরলাম, এটা একটা লেয়ার ধরলাম, তাহলে এই দুইটা লেয়ারের মাঝে ডিসটেন্স হলো dx, এই লেয়ারের ভেলোসিটি হলো v, এইটার ভেলোসিটি হলো v প্লাস dv, সামান্য একটু বেশি। সো v প্লাস dv। সো এখন the force of friction resisting the relative motion of the two layers is directly proportional to the area
and the velocity difference, তাহলে এর যে এরিয়া এবং এর যে ভেলোসিটির ডিফারেন্স, তাহলে এর যদি বেশি ভেলোসিটি হয় তাহলে এই মলিকুলটা বা এই সারফেসটা অনেক দ্রুত মুভ করতে পারবে। সো এটার ফর্মুলাটা কি দেখো, while it is inversely proportional to the distance between the layers, তাহলে এর মধ্যে যদি ডিসটেন্সটা যদি বেশি হয় তাহলে তাদের ভেলোসিটিটা অনেক বেশি হবে। তো ওভারঅল যে ফর্মুলাটা, তাহলে thus that is f proportional to a dv by dx, অথবা এখানে লিখতে পারি কি f equal eta a dv by dx। এই ইটা হলো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাহলে এই ইটার ভ্যালুটাকে যদি আমরা একটু বের করতে চাই, ইকুয়াল ইটা ইকুয়াল f by a multiplied by dx by dv, যেই ইটাটাকে আমরা বলছি গ্রিক ইটা is a proportionality constant, it is known as the coefficient of viscosity, তাহলে or simply viscosity of a liquid। তাহলে কোনো একটা লিকুইডের ভিসকোসিটিটাকেই আমরা এই ইটা হিসেবে, তাহলে ভিসকোসিটি পেলাম কি, যে ডেফিনেশনটা যদি বলি, দ্য ফোর্স অফ রেজিস্ট্যান্স, তাহলে দ্য ফোর্স অফ রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, দেখো এই যে ফোর্স, এটা হলো ফোর্স অফ লিকুইড পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের যে, তাহলে ফোর্স অফ রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া হুইচ উইল মেইনটেইন ইউনিট ভেলোসিটি ডিফারেন্স, তাহলে এটার ভেলোসিটি ডিফারেন্স, এটা ইউনিট ভেলোসিটি ডিফারেন্স বিটুইন টু লেয়ার্স, এই দুইটা লেয়ারের মধ্যে যে ডিসটেন্স আছে, এই যে, তাহলে ভেলোসিটি অফ টু লেয়ার্স অফ এ লিকুইড এট এ ইউনিট ডিসটেন্স ফ্রম ইচ আদার। তাহলে এই যে আমরা ভিসকোসিটি ডেফিনেশনটা এরকম করে দিলাম, দ্য ফোর্স অফ রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, এই হলো পার ইউনিট এরিয়া, দিস ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া, যেটা কিনা এর মধ্যে ইউনিট ভেলোসিটি ডিফারেন্স আর when their distance, এই যে ইউনিট ডিসটেন্স ফ্রম ইচ আদার। আর রেসিপ্রোকাল অফ ভিসকোসিটি ইজ ফ্লুইডিটি, মানে কত দ্রুত এটা ফ্লো করতে পারে। শেষ, আমরা যেমন ইলেকট্রিসিটি আর রেজিস্ট্যান্সের কথা বলেছি। সো ভিসকোসিটির ইউনিট তোমরা দেখে নিও, আমরা যে ফাংশনটা এখানে যা আছে, ইটা ইকুয়াল এই যে f বাই a dx বাই dv, সো এখান থেকে যা যা আছে ইউনিট। ও ইফেক্ট অফ টেম্পারেচার অন ভিসকোসিটি অফ লিকুইড, কোনো একটা সাবস্ট্যান্সের টেম্পারেচার যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে এর মধ্যে যে স্টেশনারি ফেজ এবং তার মধ্যে আমরা জানি কি, যদি কোনো টেম্পারেচার, যদি কোনো মলিকুলার টেম্পারেচার বাড়ানো হয় অথবা কোনো সাবস্ট্যান্সের টেম্পারেচার বাড়ানো হয়, তখন কি হয়, এই মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি অনেক বেশি বেড়ে যায়। তো কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তখন কি হবে, এর ফ্লুইডিটি অনেক বেড়ে যাবে, তার মানে রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে, তার মানে ভিসকোসিটিটা কমে যাবে। সো ভিসকোসিটিটা কমে কিভাবে, সেই রিলেশনটা, এটা হলো ইটা ইকুয়াল a e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt, where a and e are constants। সো এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু অর্গানাইজ করি, ln ইটা ইকুয়াল e বাই r 1 বাই t প্লাস a, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা y প্লাস mx প্লাস c, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন অনুযায়ী আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে y ইকুয়াল mx প্লাস c হিসেবে চিন্তা করি, এবং যদি একটা গ্রাফে আমরা ইটা লগ ইটা, যাই হোক লগ ইটা বা লন ইটা যাই ধরনের, এবং 1 বাই টি এর একটা গ্রাফ প্লট করি, দেন 1 বাই টি মানে টেম্পারেচার, তাহলে এই যে 1 বাই টি এ হলো আমাদের টেম্পারেচার, এটা যদি আমরা প্লট করি, দেন উই উইল গেট দিস টাইপস অফ স্ট্রেট লাইন। এবং সেই স্লোপটা কত হবে, এই যে এখানে একটা স্লোপ যদি নেই, সেই স্লোপের ভ্যালুটাকে আমরা পাবো কত, জাস্ট ই বাই আর, এই যে ই বাই আর এর ভ্যালু। সো এই যে ই বাই আর মানে আমরা এখানে যেটা বলেছিলাম, যে এখান থেকে এই ই বাই আর এটা পাবো, এই স্লোপটা বের করেই কিন্তু ই বাই আর টি আমরা এখান থেকে, আর তো আমাদের জানা মোলার গ্যাস কনস্ট্যান্ট, তারপরে ই হলো আমাদের এখান থেকে যে গ্যাস কনস্ট্যান্ট, আর এ হলো আমাদের যে এইখানে যে জায়গায় ইন্টারসেক্ট করবে, সো এই হলো সি। সো বাই দিস ইকুয়েশন উই ক্যান ডিটারমাইন, অর আমরা এখান থেকে দেখাতে পারি যে আসলে টেম্পারেচারের সাথে এর পরিবর্তনটা কেমন। আর একটা জিনিস, যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে মোটামুটি 2% ভিসকোসিটি ডিক্রিজ করে। সো ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট দেয়ার ইজ এ 2% decrease in viscosity for every increase in 1 degree of temperature of the liquid। আচ্ছা, আর একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা তোমরা সবাই জানো, যে যখন কোনো একটা লাইট, কোনো একটা আলো যদি একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোক রশ্মি কিছুটা দিক পরিবর্তন করে। সো দিক পরিবর্তন করে কিভাবে, এই যে একটা লাইট আছে, মনে করো লাইটটা রেড লাইনটা আমি দেখাইছি, তাহলে এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি আমি এই লাইটটা ডিরেকশন, প্রথমে কি করছে, এইটা এয়ার থেকে
একটা লিকুইডের মধ্যে, এটা হতে পারে ওয়াটার বা অন্য কোনো লিকুইড, তাহলে এই লিকুইডের মধ্যে প্রবেশ করছে, তাহলে এর ডেনসিটি অনেকটা কম, এর ডেনসিটিটা একটু বেশি। সো সেই ক্ষেত্রে কি হয়, এই আলোক রশ্মি যখন একটা ভিন্ন মাধ্যমে, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন প্রবেশ করে, তখন কি হয়, অ্যাকচুয়ালি যদি এই মাধ্যমটা এখানে না থাকতো তাহলে এই লাইটটার ডিরেকশন হতো এই যে আমি ডট ডট যে লাইনটা দিয়েছি এই লাইন বরাবর। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এখন আলোক রশ্মিটা যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসছে, তখন আলোক রশ্মি তার ইসের বিভেদ তলে বা এই যে আমাদের একটা পারপেন্ডিকুলার লাইন, তাহলে এই বরাবর তোর এই যে আলোক রশ্মির ডিরেকশনটা একটু পরিবর্তন করছে, তাহলে এইটাকে বলা হয় রিফ্রাকশন। সো এই যে রিফ্রাকশন, এখন দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তাহলে রিফ্রাক্টিভ, দেখো দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম অর এয়ার টু দ্যাট ইন দ্য সাবস্টেন্স। তাহলে এই যে এয়ার অথবা ভ্যাকুয়ামে তার ভেলোসিটি এবং এর মাধ্যমে তার ভেলোসিটি, এর রেশিওটাকেই আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স হিসেবে বলতে পারি, যেটাকে আমরা বলেছি n ইকুয়াল ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম, ইন দা মিডিয়াম, এটার মধ্যে ডিভাইডেড বাই দ্য ভেলোসিটি অফ লাইট ইন দা এয়ার অর ভ্যাকুয়াম। তাহলে সেক্ষেত্রে এই মাধ্যমে তার ভেলোসিটি অনেক কম হবে আর এর মাধ্যমে বেশি হবে, সো দ্যাট আমরা পাবো কি, তখন এটা রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কম পাবো। সো এই হলো যে এখন এটাকে আমরা দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ লিকুইড উইথ রেসপেক্ট টু এয়ার ইজ গিভেন বাই স্নেলস ল, according to it n equal sin i by sin r। তাহলে এই হলো sin i, মানে এটা হলো i ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর দিস ইজ দা রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল। সো এই ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দা লিকুইড উইথ রেসপেক্ট টু এয়ার অর সাম আদার কম্পোনেন্ট এটা করতে পারি। আচ্ছা, আর অপটিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা অলরেডি পড়েছি, সেখানে ছিল কি অপটিক্যাল অ্যাক্টিভিটি, যে প্লেন পোলারাইজড লাইটকে যে লাইট যে মলিকুল গুলো রোটেট করতে পারে সেটাকে, সেই মলিকুল গুলো বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। সো এই হলো আমাদের একটা যে কোনো লাইট, এবং এইটাকে যদি একটা পোলারাইজারের ভিতর দিয়ে পাস করা হয় তাহলে সেটা একটা প্লেন পোলারাইজড লাইট তৈরি হবে, এবং যে এই প্লেন পোলারাইজড লাইটকে যদি কোনো একটা মলিকুলের ভিতর দিয়ে পাস করা হয়, দেন উই ক্যান সি দ্যাট দিস লাইট চেঞ্জেস দ্য ওরিয়েন্টেশন অথবা অ্যাঙ্গেল কিছুটা পরিবর্তন করে। তাহলে এইখানে যে মলিকুলটা রাখা আছে সেই মলিকুলটাকে বলা হবে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, আর এই লাইটটা যে দিক পরিবর্তন করছে সেটাকে বলা হবে অপটিক্যাল রোটেশন। সো আমি আর বেশি কিছু যাচ্ছি না, আর একটা জিনিস বলি, যে যদি এটা এই প্লেন পোলারাইজড লাইটটাকে যদি রাইটে রোটেট করে তাহলে সেটাকে বলা হবে ডেক্সট্রো রোটেটরি, আর যদি লেফটে রোটেট করে তাহলে সেটাকে বলা হবে লেভো রোটেটরি। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস এন্ড দিস ইজ দ্য এন্ড অফ দিস কোর্স। থ্যাংক ইউ ভেরি মাচ having BB 1-to-1 with me. Wish for the best. অনেক সময় নিয়ে ফেললাম তোমাদের বাকি ক্লাসের, না বেশি না, 2 মিনিট নিছি। হ্যাঁ বলো স্যার।